হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। শুভ সকাল অ্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি মিঠু, মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংলগ্ন ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। জীবনে এমন কিছু কষ্ট আছে যা বাঁচতেও দেয় না, আবার এমন কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি হচ্ছে শত্রু। তবে চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে শুরু করে ফেলি। তোমাদের দাদা ভাই আগের দিন মাংস এনেছিল, সেটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারার আগেই মাংসটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। তার কারণ মাংসটা যেহেতু প্রচুরই ঠান্ডা থাকে, একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা ভাবটা কেটে যায়। তবে চলো আজকে মাংসটা অনেক দিন পর রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। সবাই জানি মাংস রান্না করতে জানো, তবে সবার রান্নার ভাগ আলাদা, সবার রান্নার স্বাদ আলাদা হয়। তবে চলো আমি যেভাবে রান্না করি মাংস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু পোলট্রির মাংস, সে কারণে আমাদের আলু দিতেই হবে, মানে আলু আমরা সবাই পছন্দ করি, সব থেকে বেশি আমি। যদিও আলু খাওয়াটা এখন আমাদের বয়সের সাথে সাথে একটু কমাতে হবে, কিন্তু সেই কমানো জিনিসটা আমি পারছি না বা বুঝতে পারছি না। তবে যাকে যা হবে দেখা যাবে। তবে আলুটা আমি এখন ছাড়তে পারছি না। মাংসগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আগের দিন এনেছে মাংসটা, ধুয়ে টুয়ে ডিপ ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, আর তেলে পেরেছিলাম না। এদিকে পেঁয়াজ, টমেটো, তার সঙ্গে লাল লাল দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আদা রসুন একেবারে জিরে পেস্ট করে নিয়ে মশলার সঙ্গে দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়েছে মাংসটা, তারপরে দেখো সব মশলাপাতি দেওয়ার পর লাস্টে সর্ষের তেলটা দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো আর বারবার নাড়তে থাকবো। আর কি বলো তো, মাংসটা দেখতে পেলে একটুও জল দিয়েছিলাম না, তবুও কত পরিমাণে জল ছেড়ে গেছে। আর এদিকে ভেজে রাখা আলুটা আমি মাংসের সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো ওইদিকে মাংসটা আমি একবারে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে কষাচ্ছি। আর এদিকে ফ্রিজের যে ওয়ার্ড্রোবগুলো রয়েছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিন যাবৎ আমার ফ্রিজ মোছা হয় না, অনেক দিন পর পর ফ্রিজের ভেতরগুলো একটু ডিপ ক্লিন করা হয়। যেহেতু ফ্রিজের তো আর সেরকমভাবে নোংরা হয় না, সবসময় ঢাকাই থাকে। তারই মধ্যে থেকেও দেখবে মাঝে মাঝে এই ফাঁকা জিনিসগুলো বা ফাঁকা অংশগুলোতে একটু ধুলোবালি জমে থাকে। এটা নিচের ড্রয়ারটা একটু পরিমাণ নোংরা হয়, যেহেতু ঝাঁঝাটা দিতে গেলে মনে হয় একটু ধুলোবালি পড়ে, নাহলে এত পরিমাণে ধুলো হবে কেন। যেহেতু আমি প্রত্যেক দিন পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করি, সেক্ষেত্রে হয়তো ফাঁক ফুঁক দিয়ে ধুলো একটু জমেই যায় বা ঢুকেই যায়। দেখতেই পাচ্ছ সাদা জিনিস ময়লা পড়লে একেবারে ধুলোটা স্পষ্ট বোঝা যায়। জানো তো, আমি না ফ্রিজ বা অন্যান্য কোনো কিছুর ব্যবহার জানতাম না, তবে আস্তে আস্তে বয়সের সাথে সাথে যুগের সাথে সাথে এইগুলো আমি একেবারে শিখে গেছি। তবে এখনকার স্মার্ট যুগে সব কিছু স্মার্টলিভাবে না চললে কিন্তু পিছিয়ে পড়ে থেকে যাব। সেই জন্য সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে শিখে গেছি। তবে আবার ইউটিউব জগতে ফিরলাম। তবে তোমাদের সঙ্গে আমি রোজ ব্লগ শেয়ার করতাম, সেটা আর পারবো না। বাড়ি থেকে কড়া নির্দেশ দিয়েছে যে প্রত্যেক দিন ব্লগের ক্ষেত্রে তুমি যদি খাটো তাহলে তোমাকে ব্লগিং ছাড়তে হবে। তো আমি ভাবলাম তাহলে কি করব। তো বলছে একদিন পর পর দিবা বা সপ্তাহে একটা ব্লগ দিবা, তাহলে তোমার নিজের শরীরও ঠিক থাকবে, তোমাকে নিয়ে অত টেনশন করতে হবে না, বাড়ির পরিবারের সব দায়িত্ব তুমি ঠিক কর্তব্য পালন করতে পারবে। তবে আমি সব দায়িত্ব পালন করি, কিন্তু আমি বেশিরভাগ সময় দিয়ে ফেলি আমার এই ইউটিউব চ্যানেলটায়। তবুও ইউটিউব চ্যানেলটা আমি গ্রো করতে পারছি না বা দাঁড় করাতে পারছি না। সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের একটাই রাগ যে ইউটিউব চ্যানেলে তোমাকে খাটতে হবে না। ডাইরেক্টলি আমাকে বলছে যে ইউটিউব চ্যানেলে তোমাকে আর খাটতে হবে না, যদি পারো সপ্তাহে একটা ব্লগ দিবে, আর নয়তো একেবারে বন্ধ করে দিবে। আমি তো পুরোই মানে বুঝতে পারছি না যে কি করব। তবে আমি তোমাদের দাদা ভাইকে একটাই শর্ত দিয়েছিলাম যে সপ্তাহে একদিন ব্লগ দিলে কি করে হবে। তবে আমি একদিন পর পর ব্লগ দিই তাহলে ভালো হবে, একদিন পর পর তাও বেশি হয়ে যাবে, তাহলে সপ্তাহে দুটো ব্লগ দিবে। আমি বললাম না দেখো এরকম করো না, আমার যে বন্ধুরা আছে তারা তো আমার প্রত্যেক দিন ব্লগের জন্য ওয়েট করে থাকবে। তো তোমার ব্লগে তো সেই একই কাজকর্ম, তাহলে কি দেখবে তোমার ব্লগে,
এক সপ্তাহে একটা করে ব্লগ দেবে, আবারও সেই একটা কথা, সপ্তাহে একটা করে ব্লগ দেবে। আমি তো মাথায় হাত পড়ে গেছে। তবে তোমাদের দাদা ভাইকে বলেছি, যদি আমাকে প্রত্যেক দিন ব্লগ না করতে দাও বা আমাকে একদিন পর পর ব্লগ না করতে দাও, তাহলে কিন্তু আমি ইউটিউবের জগতে কাজই করব না। আর আমি ইউটিউব ছেড়ে দিয়ে ওই এখানে ওখানে পাড়ায় গল্প করে বেড়াবো, তারপরে এর বাড়ি ওর বাড়ি গল্প করে বেড়াবো। যেহেতু আমার ইউটিউবে কাজ না থাকলে বেশিরভাগ সময়টা মেয়েকে নিয়ে কাটে, আর ওই বাকি সময়টা কি করব। তো তোমাদের দাদাভাই বলছে, যাকে ঠিক আছে, তোমাকে ওই পাড়ায় যেতে হবে না, তুমি আছে একদিন পর পরই তুমি এই ব্লগটা দিও। তবে তোমাদের দাদাভাইকে রাজি করাতে পেরেছি, আর এই যে তোমাদের সঙ্গে একদিন পর পর শেয়ার করছি। কমিউনিটি গাইডলাইন্সে পোস্ট করার সময় পাইনি, আমি ভেবেছি ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে দেবো। তো আজকে থেকে বা আগের দিন থেকে কিন্তু আমি একদিন পর পর ব্লগ শেয়ার করব, তোমরা কিন্তু সবাই দেখে নিও। আর আজকের ব্লগটি কে কোথায় থেকে দেখছো আমার অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি বেশ ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়লে আমাদের মনে খুব আনন্দ হয়, জানো তো, আমরা খুব খুশি হই একটা কমেন্ট যদি আমাদের ভিডিও বানানোর মোটিফিকেশানটা চেঞ্জ করে দেয়। তবে চলো, এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাংস টাংস রান্না করলে দেখবে রান্নাঘরটা একটু আষ্টানে গন্ধ ভাব বা তোমার তেল চিটে ভাবটা বেশি হয়ে যায়। সেই জন্য একেবারে সার্ফ দিয়ে ওভেনটাকে মুছে নিয়েছি এবং সেটগুলো সুন্দর করে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে গ্যাসের ঝিকগুলোকেও সুন্দরভাবে ধুয়ে নিয়ে এবার হচ্ছে যেইটা দিয়ে আমরা ঘর বা গ্যাস পরিষ্কার করে থাকি সেগুলোকেও সুন্দরভাবে সার্ফ দিয়ে কেচে শুকোতে দিয়ে দেবো। এটাও তো পরের দিন ব্যবহার হবে। আর যদি সুন্দরভাবে না পরিষ্কার করে কেচে রেখে দিই তাহলে কিন্তু পরের দিন ব্যবহার করতে একদমই ভালো লাগবে না, তাই না? তবে চলো এখন এই বাকি কাজগুলো সেরে ফেলি। সত্যি কথা বলতে জীবনে এমন কিছু কষ্ট আছে যা বাঁচতেও দেয় না, আরে এমন কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। দায়িত্ব জিনিসটা অনেক বড় বা কর্তব্য জিনিসটা অনেক বড়। সব দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি, সংসারের সব দায়িত্ব কাঁধে নেওয়ার চেষ্টা করি, সব দায়িত্ব কাঁধে নিয়ে সব দায়িত্বকে সঠিকভাবে পালন করার চেষ্টাও করি। তবে এইদিকে মেয়ের জন্য কমলা লেবুটা বার করে রেখেছি, কমলা না, মৌসুমি লেবুটাকে বার করে জলের মধ্যে দিয়ে মানে ঠান্ডা ভাবটা কাটানোর জন্য বের করে রেখে দিয়েছি, মেয়েকে যেহেতু টিফিনে দেবো সেই জন্য। আর মধ্যবিত্ত পরিবারে আয় করার জন্য শুধুমাত্র একমাত্র রয়েছে তোমাদের দাদাভাই বা আমার হাজব্যান্ড। আমার স্বামীর আয় দিয়ে আমি সংসারের সাধ্যমতো চেষ্টা করি ঠিকঠাকভাবে চালানোর বা সংসারটাকে সুন্দর করে ম্যানেজ করে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করি। আয় কম হোক কিন্তু সৎ পথে হোক, যাতে দিন শেষে মানসিক শান্তিটুকু পাওয়া যায় বা কেউ যেন কোনোদিন বলতে না পারে যে তোমার কাছে 2 টাকা বা 1 টাকা পাই বা তুমি আমার খেয়ে রেখেছো, এই কথাটা শুনতে যেন না হয়। ঠাকুরের আশীর্বাদ মাথার উপরে থাকুক আর আমরা যেন সারা জীবন এইভাবে মাথা উঁচু করে চলতে পারি, মধ্যবিত্ত পরিবারে বিলং করেও। এখন অ্যালোভেরাটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এখন ফ্রিজে ভরে রেখে দেবো। যদিও আমাদের অ্যালোভেরা নেই, জানো তো, অনেকবার লাগানো হয়েছে। ওই বর্ষার সময় বা প্রচণ্ড রৌদ্র যখন হয় তখন অ্যালোভেরাগুলো মারা যায়। তবে যাকে অ্যালোভেরাগুলো পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি। কোনো জিনিস না থাকলে সেটা যদি পাওয়া যায় তাহলে না খুব আনন্দই হয়। আর এই যে দেখো, পুজোর আগে স্কিনে গ্লো আনার জন্য বা স্কিনটাকে সুন্দর রাখার জন্য আমি কি বানিয়েছি বলো তো। এর মধ্যে দেয়া আছে মসুর ডাল, তারপরে দেয়া আছে কাঁচা হলুদ, নিমপাতা, একটা সিঙ্গাপুরি কলা এবং মধু আর টাটকা অ্যালোভেরা দিয়ে এটাকে মিক্সচারে পেস্ট করে আমি আইস কিউবে রেখে এরকমভাবে মাঝে মাঝে ব্যবহার করে থাকি। তবে চলো, খাওয়া দাওয়া, বাসন মাজা, সংসারের যাবতীয় কাজ সেরে এখন চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তবে চলো, তোমাদের দাদা ভাই যাবে ডিউটি, আমাকে এবং মেয়েকে স্কুলের সামনে নামিয়ে দেবে। যদিও আমার বাড়ির থেকে মেয়ের স্কুলটা অনেকটা ডিফারেন্স, প্রায় আমরা গাড়িতে যাই, প্রায় ওই নানা করতেও তোমার 15 থেকে 16 মিনিট লেগেই যায়। আমরা পুরো 10টার সময় বেরোই, আর এই যে 15 থেকে 16 মিনিট লেগে যায় বাইকে আসতে। মেয়েকে স্কুলে রেখে দিয়ে আমরা এসেছি বহরমপুর এক্সপ্রেস বাজারে, মোহনা বাস স্ট্যান্ডের ওখানে। যারা বহরমপুর সংলগ্ন আমার বন্ধুরা রয়েছে তারা হয়তো চিনতে পারবে। আর দল বল বান্ধবী মিলে সবাই মিলে যাচ্ছি, যেহেতু পুজোর সামনে। এক্সপ্রেস বাজারের কথা তোমাদের কি বলবো, এত বড় শপিং মল বা এত সুন্দর সুন্দর জিনিস কোথাও গেলে হয়তো পাওয়া যাবে না, কিন্তু যেমন সুন্দর তেমন কিন্তু দামটাও সুন্দর।
কিন্তু জিনিসের কোয়ালিটি একেবারে ভালো, মানে তোমাদের আসলে পছন্দ হবেই। যারা হয়তো মানে আসে তারা হয়তো জানে, তাদেরকে তো হয়তো বলার নেই, যারা আমার দূর দূরান্ত থেকে দেখছে তাদের জন্য বল। এদিকে আমি এবং আমার সঙ্গপঙ্গ সবাই কিন্তু চলে এসেছি শপিং মলে। সত্যি কথা বলতে আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবক্তা মানে তুমি শত্রু। এটাই হচ্ছে বাস্তবের জীবনে হয়তো বোকা হয়ে থাকতে এখনকার স্মার্ট যুগে কেউ বোকা হয়ে থাকে না বা কেউ নিরীহ হয়ে থাকে না। আর ভীতু যে ভয়, এই জিনিসটা দেখবো না, ওই জিনিসটা দেখবো না, এরকম ভীতু ভাবটা মনের মধ্যে রাখলে কিন্তু চলবে না। আগে কিন্তু এইরকমটাই আমার মাইন্ডের মধ্যে ছিল যে কি বলবে, কিছু নেব না, হঠাৎ যাব গিয়ে আবার ঘুরে আসবো শপিং মল থেকে, খালি খালি গিয়ে ঘুরে আসা, এরকম একটা ব্যাপার থাকতো বা ফিলিংস হতো যে কিছু না নিয়ে শপিং মল থেকে বেরিয়েছি, ওনারা কি বলবে। তো আমার জিনিস সামর্থ্য মতো যদি না হয় বা দামে না হয় তাহলে কি আমি নেব? আমার আগে ওই রকমটা মনে হতো না, কিন্তু এখন মনে হয় যে না, আমার জিনিস পছন্দ হবে, সামর্থ্য মতো হবে, তবেই তো আমি নেব। আর জিনিস নিতেই হবে, তার কোনো বাধ্যতামূলক নেই, কেনাকাটা বা দেখাশোনা একেবারেই ফ্রি। তবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো এই শাড়িটার কোয়ালিটিটাও বেশ সুন্দর ছিল এবং দামটাও একেবারে সাধ্যের মতো ছিল। তো দামটা 900 টাকা বলেছে। তোমাদের দাদাভাইকে ছবি তুলে পাঠিয়েছি এবং আমি কথা বললাম যে শাড়িটার দাম 900 টাকা বলছে। তোমাদের দাদাভাইয়ের রিপ্লাই অনেকক্ষণ না পেয়ে কিন্তু আমি শাড়িটা না নিয়ে চলে এসেছি। আর এইদিকে কিন্তু আরও বাকি জিনিসগুলো মানে দেখছিলাম যে মেয়েদের জামা বা বাচ্চাদের ড্রেসগুলো, তো সেগুলোই মানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, হয়তো বলে বোঝাতে পারবো না। সবগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, আর সবগুলোই পছন্দ হচ্ছে। যাকে বন্ধুরা, আজকে আমি মিঠু এখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা আমার আজকে নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। টাটা, বাই বাই, আজকে বিদায় নিলাম এখান থেকে।